বায়োটেকনোলজি আর মাইক্রোবায়োলজি একটা কয়েনের ধরে নিন দুটো দিক। কোভিড ভ্যাকসিন নিয়েছিলেন? আপনার লাস্ট জ্বর কবে হয়েছিল? লাস্ট আপনাকে অ্যান্টিবায়োটিক্স কবে খেতে হয়েছিল? চিজ খেতে ভালো লাগে? দই, কার্ড, ইয়োগার্ট আমাদের লাইফস্টাইল একটা বিশাল বড় রোল প্লে করে। এখন স্কুল থেকেই ছেলেমেয়েদের চুল পেকে যাচ্ছে। 2025 দাঁড়িয়ে আই থিঙ্ক 3টে জিনিস আমাদের জীবনে খুব ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়িয়েছে। প্রথম হচ্ছে খাদ্য, সেকেন্ড হচ্ছে জামা কাপড়, আর ৩ নম্বর হচ্ছে মানি, পয়সা। ইন 2023 আমরা যদি দেখি, ইন্ডিয়ার বায়োটেক বা মাইক্রোবায়োলজি সেক্টরটা ওয়াজ এস্টিমেটেড অ্যারাউন্ড $136 or $137 বিলিয়ন এর ইন্ডাস্ট্রি ছিল। সেইটা 2004 এ 165 বিলিয়ন। আর অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট এস্টিমেটস বাই 2030 বায়োটেক সেক্টর আর মাইক্রোবায়োলজি সেক্টর ইজ গোয়িং টু be estimated around 300 billion. নমস্কার। স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির পডকাস্ট সেশনে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। ভালো আছেন? আরও ভালো থাকতে চান? তাহলে আপনাকে আরও ভালো থাকার জন্য আমাদের এই পডকাস্ট সেশনের আরও কিছু ইনফরমেশন তুলে ধরি। আমাদের এই মুহূর্তে মাইক্রোবায়োলজি এবং বায়োটেকনোলজির আরও একটা অধ্যায় নিয়ে আপনাদের সাথে মুখোমুখি হয়েছি। সময় তখন বেশ পুরনো, আদ্যিকালের বাঁকে বিকিকিনির গল্প তখন ফেরিওয়ালার ডাকে। রং লাগেনি, ঢং লাগেনি, মন লাগেনি মনে। রং লাগেনি, ঢং লাগেনি, মন লাগেনি মনে, বিজ্ঞানের চোখেই হারিয়ে যাওয়া অনন্ত নীলাঞ্জনে। আর এই বিজ্ঞানের অনন্তের অন্তর্নিহিত তথ্যের জন্য আমরা বারে বারে ফিরে আসি আমাদের এই পডকাস্ট সেশনে। আরও একবার স্বাগত জানাই স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি পডকাস্ট সেশনে। আরও একবার সকলকে স্বাগত জানাচ্ছি। ভালো আছেন তো? আপনাকে বলছি, নিশ্চয়ই ভালো আছেন। ভালোকে আরো ভালো রাখার জন্য আমাদের যেটা কাজ, মানে আমার ব্যক্তিগত কাজ যেটা, সেটা হচ্ছে যে আপনাকে ইনফরমেশন তুলে ধরা। আমার এখানে অতিথি উপস্থিত রয়েছে। আর অতিথি যখন উপস্থিত রয়েছে তখন অতিথিকে সাথে নিয়ে সাদর সম্ভাষণের মধ্য দিয়ে আজকে একটা অন্যরকম সেশনের পডকাস্ট। আজকে মাইক্রোবায়োলজি এবং বায়োসায়েন্সের ওপর আমরা কথা বলতে চলেছি। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে এই মাইক্রোবায়োলজি এবং বায়োটেকনোলজি, এই মাইক্রোবায়োলজি এবং বায়োটেকনোলজির আরও একটি অধ্যায়, যার তথ্য আমাদের সামনে বিন্যাস করতে চলেছেন, যিনি বিন্যাস করতে চলেছেন তিনি হচ্ছেন আমাদের স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সুরঞ্জনা সরকার। অনেক অনেক স্বাগত আমাদের পডকাস্টে। কেমন আছেন প্রথমত? নমস্কার প্রথমত। সকলকে নমস্কার জানাই। সবাই ভালো আছেন আশা করি। আম আমি আপনার বেশ কয়েকটা পডকাস্ট দেখেছি আগেও। আর যখন আমি জানতে পারলাম যে আমাকে এখানে এসে আপনার সাথে কথা বলার সুযোগ দেওয়া হবে, আমি খুবই এক্সাইটেড ছিলাম। সো থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি অ্যান্ড আই এম রিয়ালি লুকিং ফরওয়ার্ড টু হ্যাভ দিস পডকাস্ট সেশন। ইটস মাই প্লেজার। প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সুযোগ নয়, সুযোগ আমার পাওয়া। এটা আমাদের কাছে অনেকটা বড় প্রাপ্তি যে আপনার মতন মানুষ আমাদের মাঝে উপস্থিত এবং আমরা তথ্যের জন্য উদগ্রীব হয়ে আছি। আর বিগত পডকাস্ট সেশনগুলোতে আমরা মাইক্রোবায়োলজি এবং বায়োটেকনোলজি সম্পর্কে বহু তথ্য জেনেছি, অন্তর্নিহিত তথ্য জেনেছি। কিন্তু সবটা তো জানা সম্ভব নয়। সময়ের পরিসর এবং বিভিন্ন বিষয় সম্পর্কে বিভিন্ন বিষয়ের যারা বিশেষজ্ঞ তাদের বিশ্লেষণগুলো শুনেছি। আপনার কাছ থেকে জানতে চলেছি, আপনি যেহেতু নবপ্রজন্মের একটা দিক বহন করছেন, সেহেতু আপনার কাছ থেকে জানতে চলেছি এমন একটা পর্যায়, সেটা হচ্ছে যে এই যে মাইক্রোবায়োলজি এবং বায়োটেকনোলজি, এটার একটা অন্তর্নিহিত সম্পর্ক আছে। এই সম্পর্কটা সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চলেছি। অবশ্যই আপনি একদমই ঠিক বলেছেন। জানার কোনো শেষ নেই। না, তাই জানার চেষ্টা বৃথা তাই বলব না। বৃথা একদমই না। আচ্ছা, প্রথম আমরা বৃথা করতেও চাই না আজকের এই পডকাস্ট সেশনে। যদিও আমরা মন খুলে আড্ডা দিতে চাই। আর অন্তর্নিহিত তথ্য অনেক কঠিন, কঠিন শব্দ আমরা ব্যাখ্যা করে ফেলছি বলে কোথাও গিয়ে ভাববেন না যে আমাদের আড্ডাটা কিন্তু বিফলে চলে যাবে। কারণ আমরা একটা এই জীবনচক্র বা আমাদের এই যে অণুজীব বিদ্যা, এই সম্পর্কে যতটা, যতটা ইজিলি আমরা জানতে পারি, আমাদের কাছে যেন, আমাদের স্টুডেন্টসদের কাছে যেন আরো বিষয়টা খুব সহজ হয়।
এই ইনফরমেশনগুলো আমরা দিতে চাই। সেটাই বলতে চাই যে এই যে মাইক্রোবায়োলজি এবং বায়োটেকনোলজি সম্পর্কে একটা চিরাচরিত একটা সম্পর্ক খুঁজে পাওয়া যায়। কিন্তু আমরা আমরা সবাই বলছি হয়তো, দেখছি, কিন্তু বুঝতে পারছি না। এই বিষয়টা সম্পর্কে সত্যিই আ আমারও ব্যক্তিগতভাবে খুব জানতে ইচ্ছে করে। বিষয়টা কি বলুন তো? অবশ্যই। বায়োটেকনোলজি আর মাইক্রোবায়োলজি একটা কয়েনের ধরে নিন দুটো দিক। আচ্ছা, আমি আপনার প্রশ্নের উত্তরটা যদি আরো কয়েকটা আপনাকে প্রশ্ন করে করি তাহলে কি আপত্তি আছে? একদম নয়। ওকে। আ কোভিড ভ্যাকসিন নিয়েছিলেন? ওরে বাবা! সেটা না নিলে তো ঘর থেকে বেরোতেই দিচ্ছিল না। আপনারাও নিশ্চয়ই নিয়েছেন কোভিড ভ্যাকসিন। হুম, আচ্ছা, এটা আমার ১ম প্রশ্ন। ওকে, দ্বিতীয় প্রশ্ন হলো আপনার এটা খুব একটা ভালো প্রশ্ন না হলেও কিন্তু খুবই একটা রেলেভেন্ট কোয়েশ্চেন। ওকে। সেটা হচ্ছে আপনার লাস্ট জ্বর কবে হয়েছিল? খুব সম্ভবত গত মাসের আম এক্সাক্টলি ডেটটা মনে নেই। কিন্তু একটা পারফেক্ট সময়ে হয়েছিল। আচ্ছা, তো কিছু মেডিসিনস নিয়েছিলেন? উম ন্যাচারালি যেটা হয় প্যারাসিটামল। আচ্ছা, আরেকটু ঘুরিয়ে প্রশ্নটা করছি আপনাকে। লাস্ট আপনাকে অ্যান্টিবায়োটিক্স কবে খেতে হয়েছিল? ডাক্তারের প্রেসক্রাইব অ্যান্টিবায়োটিক্স। উম এই জ্বরে অবশ্য খেতে হয়নি। কিন্তু তারও খেয়েছেন যদি নিশ্চয়ই কোনো না কোনো সময়। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। আমরা প্রত্যেকেই তো অ্যান্টিবায়োটিক্স এর উপরই বেশিরভাগ নির্ভরশীল হয়ে পড়েছি। তো আরো ১ টা ২ টো কোয়েশ্চেন করছি। একদম আপত্তি নেই নিশ্চয়ই? একদম না। আচ্ছা, আম চিজ খেতে ভালো লাগে? দই, কার্ড, ইয়োগার্ট আহা! ভালো লাগে? আপনি বলছেন আর জিভে জল চলে আসছে। আচ্ছা, এখন আরো কিছু সো কল্ড ট্রেন্ডিং ফুড এসছে। কিমচি, ফার্মেন্টেড ফুড নিশ্চয়ই শুনেছেন সেগুলোর নাম। আপনার চেহারা আমার মানে ব্যক্তিগতভাবে চেহারা দেখে তো আপনার অবশ্যই এই প্রশ্ন সম্পর্কে আমার মনে হয় না যে আলাদা করে আ একদমই না। আচ্ছা, আর এটাও একটুখানি হয়তো অপছন্দের প্রশ্ন হতে পারে। আমাদের সকলেরই লুজ মোশন হয়, পেট খারাপ হয়, ডিসেন্ট্রি হয়। তখন অনেক সময় আমাদের ডাক্তাররা কি বলে, খুব বেশি করে প্রোবায়োটিক্স খেতে। একদম। ঠিক আছে? আমরা মার্কেটে যাই, ফার্মাসিস্টের কাছে যাই, ওষুধের দোকানে গিয়ে বলি যে প্রেসক্রাইবড আ প্রোবায়োটিকটা ডাক্তার আমাদের সাজেস্ট করে সেটা আমরা কিনে খেয়ে নিই। হুম। ঠিক আছে? এটাও নিশ্চয়ই করেছেন কোনো না, সময়? হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রেই। আমিও করেছি। এটা কোনো লজ্জার ব্যাপার না। না, যারা খেতে ভালোবাসি তাদের ক্ষেত্রে প্রোবায়োটিক্সটাও খেতে হয়। সত্যি কথা বলতে গেলে। এটা হিসেবে দরকার পড়ে। হ্যাঁ, দরকার পড়ে প্রচন্ড পরিমাণে। আচ্ছা, আরো কিছু ছোট, ছোট কোয়েশ্চেন করছি। যেরকম নিশ্চয়ই আপনার চেনা রিলেটিভস এর মধ্যে বা বন্ধু-বান্ধবদের মধ্যে এমন কেউ আছে যাকে হয়তো ইনসুলিন নিতে হয়, ডায়াবেটিস আছে? বর্তমান সময়ে কিন্তু এই প্রবণতাটা আরো বেশি বাড়ছে। একদম তাই। দেখছি তাও। বেড়ে যাচ্ছে, তাই? আগে যেমন আমরা দেখতাম, সবথেকে বড় কথা এটা হয়তো আপনিও দেখেছেন যে মাসিমা, কাকিমা, জেঠিমা এদের মধ্যে সীমাবদ্ধ ছিল ইনসুলিনের ব্যাপারটা। কিন্তু বেশ কয়েক বছর যাবৎ দেখতে পাচ্ছি, এটা হয়তো আপনিও ফলো আপ করেছেন যে ওই আ বন্ধু-বান্ধবদের মধ্যে বা একদম। কলিগস দের মধ্যে বিষয়টা ছড়িয়ে গেছে। এক্সাক্টলি, এক্সাক্টলি। ইয়াঙ্গার জেনারেশন এর মধ্যেও কিন্তু এখন ডায়াবেটিস খুব তাড়াতাড়ি অনসেট হয়ে যাচ্ছে। এটা কেন? আ কেন প্রশ্নটা এটা অনেক দেখুন আচ্ছা, কেন প্রশ্নটা একটু সরিয়ে রাখি। আরো ২ টো প্রশ্ন আপনার রয়েছে মনে হয়। আমার প্রশ্ন আমি কয়েকটা ভুলে করে যাই না। নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এবার রিসেন্টলি আ আমাদের যদি খবরের কাগজ খুলে দেখি, খুব কমন একটা নিউজ যেটা বারবার আমাদের সামনে আসে সেটা হচ্ছে আমরা যে খাবারগুলো খাই, হুম, ঠিক আছে? যে ফুড প্রোডাক্টস, ক্রপস খাদ্যগুলো আমরা কনজিউম করি তার মধ্যে খুব বেশি পরিমাণে পেস্টিসাইডস, একদম। ফার্টিলাইজার অ্যাকিউমুলেট করছে। যেই কারণে আমাদের কি হচ্ছে শরীরের মধ্যে বিভিন্ন রকমের কমপ্লিকেশনস দেখা যাচ্ছে। আর আপনি বললেন না এক্ষুনি জিজ্ঞেস করলেন যে এত আর্লি অনসেট অফ ডায়াবেটিস কেন হচ্ছে? হয়তো ডিরেক্টলি এখনো কোনো এভিডেন্স নেই। হুম, কিন্তু আমাদের লাইফস্টাইল একটা বিশাল বড় রোল প্লে করে। শুধু লাইফস্টাইল না, অনেক অ্যানথ্রোপোজেনিক ফ্যাক্টরস ও থাকে। পলিউশন, আমরা কি, কি খাচ্ছি সবকিছু মিলিয়েই কিন্তু আমাদের এখন বিভিন্ন রকমের যে রোগগুলো আগে আমরা দেখতাম একটু বয়সকালে গিয়ে হয়, হুম। এখন খুব কম বয়সেই দেখা যাচ্ছে। So pollution and contamination plays a very, very major role in the early onset of various major diseases. ঠিক আছে? তো এবার আমি আবার ব্যাক টু মাই কোয়েশ্চন এ চলে একদম, যাচ্ছি। একদম, ঠিক আছে তো? একদম। আচ্ছা, তোর ইনসুলিনের কথা নিশ্চয়ই আপনি শুনেছেন? হুম। এই যে বললাম যে হ্যাঁ, একদম। তারপরে এই যে বিভিন্ন আমাদের সবজি বলুন, গম বলুন, পালসেস, মিলেটস এটসেট্রা যেগুলো আমরা খেয়ে থাকি সচরাচর দৈনন্দিন জীবনে।
তো সেগুলোর মধ্যে এখন খুব বেশি পরিমাণে কি হচ্ছে ফার্টিলাইজার, কেমিক্যাল ফার্টিলাইজার্স, কেমিক্যাল পেস্টিসাইডস অ্যাকিউমুলেট করছে। ঠিক আছে? ফুড চেনের মধ্যে ঢুকে গেছে। এবার এই যে ধরুন পেস্টিসাইড, এটা আমরা কেন ব্যবহার করি? হুম। পেস্ট, পোকামাকড় বা কোনো একটা এমন ক্ষতিকারক কোনো একটা অর্গানিজম যেটা আমাদের গাছপালা, ফসলকে ক্ষতি করতে পারে তাদেরকে মারার জন্য। এবার আপনি ভেবে দেখুন, এমন একটা মানে বেসিক্যালি তো বিষ। যদি কোনো একটা সাবস্টেন্স, কোনো একটা কেমিক্যাল কোনো একটা প্রাণীকে মেরে দেয় সেটা কি? বিষ। কিন্তু তবুও ব্যবহার করা হচ্ছে। ব্যবহার করা হচ্ছে। Right. কিন্তু না করে কোনো উপায়ও নেই। বিকজ একটা কি সমস্যা হয়েছে বলুন তো? কি রিসেন্টলি কিছুদিন আগে, কিছুদিন না, লাস্ট ইয়ার 2023 এর শেষের দিকে ইন্ডিয়া হ্যাজ সারপাসড চায়না টু বিকাম দ্য মোস্ট পপুলেটেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। এখন উই আর স্ট্যান্ডিং, লাস্ট যে এস্টিমেট ছিল, উই আর প্রাউডলি 1.4 বিলিয়ন, দ্য হুম। লার্জেস্ট পপুলেশন ইন দ্য ওয়ার্ল্ড। হুম। ঠিক আছে? একদম। তো এবার আপনি ভেবে দেখুন, এত বড় একটা পপুলেশন, তাদের জন্য খাবার জোগাড় তো করতে হবে। এবার যদি চাষিরা, ফার্মার্সরা অবভিয়াসলি কাল্টিভেশন করছে, এগ্রিকালচারাল ক্রপস প্রডিউস করছে। কিন্তু এগ্রিকালচারাল ক্রপস আমরা তো শুধু খাবো না। যারা পোকা-মাকড়, পেস্টস যারা আছে তারাও তো খেয়ে বাঁচবে, কি না? এবার ওরা তো জানে না যে হিউম্যানসরা এত 1.4 বিলিয়ন পপুলেশন করে বসে আছে। ওদের তো পেটে খিদে পায়। ওরা কি খাবে? মানে যোগানটা দিতে হবে তাড়াতাড়ি। এক্সাক্টলি। তো এবার ওরাও সেই সেম খাবারটাই খেয়ে নিচ্ছে। কিন্তু ওরা যদি আমাদের খাবার খেয়ে নেয়, আমরা কি খাবো? তাই জন্য ওরা যাতে আমাদের খাবারটা খেতে না পারে, ইউজ করতে হচ্ছে পেস্টিসাইডস। কিন্তু আল্টিমেটলি তো এক রকমের বিষ, পয়জন। বা সেটা এভাবেও কি রিপ্রেজেন্ট করতে পারেন যে যোগানের চাহিদার জন্য, মানুষের চাহিদার জন্য, আরো বেশি ফলনের জন্য পেস্টিসাইডস করা? একদমই তাই, একদমই ঠিক বলেছেন আপনি। আরো বেশি এই যে গ্রোয়িং ডিমান্ড অফ ফুড, সেটাকে মেটানোর জন্যই কিন্তু বেশি করে আমরা পেস্টিসাইড দিচ্ছি, যাতে খাবারটা আমাদের জন্যই থাকুক, ঠিক। নষ্ট না হয়ে যায়। ঠিক আছে? তো যাই হোক, আমি আমার প্রশ্নের না, না, আবার সেই প্রশ্নে ফিরে আসি। একদম। হ্যাঁ। তো সেইগুলো আমাদের খাদ্যের মধ্যে ক্রমশই বেড়ে চলেছে তাদের পার্সেন্টেজ। সেগুলো আমাদের শরীরের মধ্যে যাচ্ছে। গিয়ে বিভিন্ন রকমের কমপ্লিকেশনস, হার্মফুল ইফেক্টস শো করছে। ঠিক আছে? এবার ফার্টিলাইজারও আমরা ইউজ করি, কেমিক্যাল ফার্টিলাইজার। ঠিক। যেই প্লান্টটা, একটা কোনো গাছ আছে ধরুন, একটা কোনো ক্রপ আছে, সেইটার মধ্যে যাতে আরো বেশি ফল হয়। হুম। অবভিয়াসলি এত ডিমান্ড, তো তাকে মিট করার জন্য আমরা চেষ্টা করছি আরো বেশি, বেশি ফল জেনারেট হোক, বেশি, বেশি ক্রপস জেনারেট হোক, তাই না? বেশি, বেশি খাদ্য আমরা বানিয়ে উঠতে পারি আমাদের সমাজের সকলের জন্য। তো সেই জন্য অনেক বেশি আমরা কেমিক্যাল ফার্টিলাইজার্স ইউজ করছি। সেটাও কিন্তু আমাদের জন্য ভালো না। সেটাও আমাদের শরীরকে খুব ক্ষতি করতে পারে। তো এইখানেও কিন্তু আমাদের একটা খুব বিশাল রোল আছে। তো নিশ্চয়ই আপনি শুনেছেন এরকম খবর যে চালের মধ্যে, গমের মধ্যে পেস্টিসাইডস, ফার্টিলাইজারের মাত্রা অনেক বেশি পাওয়া যাচ্ছে। অনেক খুব কমন একটা নিউজ। হুম। আপনি দেখেছেন নিশ্চয়ই খবরের কাগজে অনেকবারই। প্রত্যেক দিনই তো একটা কোনো না কোনো কলামের মধ্যে মেনশন করা রয়েছে এটা সংবাদপত্রের। একদম। আচ্ছা, আরো একটা একটু অন্য দিকটা আমি বলছি এবার। আ ইথানল ব্লেন্ডিং করা হচ্ছে এখন পেট্রোলের সাথে, নিশ্চয়ই এই খবরটাও শুনেছেন। মাঝে মধ্যে শোনা যায়। হুম, হুম। 10% ইথানল ব্লেন্ডিং খুব কমন। এখন আমরা চেষ্টা করছি 20% ইথানল ব্লেন্ডিং করার জন্য, যাতে বিকজ মানে পেট্রোল বার্ন করলে বিভিন্ন রকমের পলিউশন তৈরি হতে পারে। দ্যাট ইজ অফ কোর্স ভেরি হার্মফুল ফর দি এনভায়রনমেন্ট। তাই জন্য আমরা অনেক সাস্টেইনেবল বা একটা ক্লিন এনার্জি অল্টারনেটিভ তৈরি করার চেষ্টা করছি। আর অফ কোর্স মানে ডিপেন্ডেন্স অন ফসিল ফুয়েল বা ট্রেডিশনাল ফর্মস অফ এনার্জিকে যাতে আমরা স্লাইটলি একটু অ্যাভয়েড করতে পারি, সেটাও একটা দিক। ঠিক আছে? তো এই যে এতগুলো আমি আপনাকে প্রশ্ন করলাম, কেন করলাম বলতে পারবেন? নিশ্চয়ই এবার কোনো কারণ আছে। এটা তো প্রশ্নের উপর প্রশ্ন। আর এই কারণটা শোনার জন্য আমি অপেক্ষমাণ। আমি অপেক্ষায় আছি। এতগুলো কোয়েশ্চেন করলাম। ঠিক আছে? প্রথমেই হচ্ছে কেন মানে ভ্যাকসিন নিয়েছেন কিনা কোভিডের সময়? আশা করি সবাই আমরা ভ্যাকসিন নিয়েছি এখনো অবধি। তো কেন ভ্যাকসিন নিয়েছি? কার এগেইনস্ট এ নিয়েছি? আবার একটা প্রশ্ন করছি। কোভিড এর এগেইনস্ট কোভিড এর এগেইনস্ট এ একদম। কোভিডটা কি? ভাইরাস। একদম ঠিক। ভাইরাস। ভাইরাস কি? মাইক্রো অর্গানিজম। ঠিক আছে? তো মাইক্রো অর্গানিজমের এগেইনস্ট এ আমরা কি তৈরি করেছি? ভ্যাকসিন তৈরি করেছি। তার মানে আমরা যেই ভ্যাকসিনটা ডেভেলপ করেছিলাম, কোভিড ভ্যাকসিন, সেটা তৈরি করতে গেলে আমাদের ভাইরাসটার ব্যাপারে জানতে হয়েছে। একদম। তাই তো?
এবার ভাইরাস কি? এক্ষুনি বললাম মাইক্রো অর্গানিজম। তো যদি আমরা মাইক্রো অর্গানিজমের ব্যাপারে পড়াশোনা করি সেটাকে কি বলা হয়? মাইক্রোবায়োলজি, তাই তো? আর যেই টেকনোলজি দিয়ে আমরা এই ভ্যাকসিনটাকে ডেভেলপ করেছি সেটা বায়োটেকনোলজি। তাহলে বোঝা গেল আপনার ১ম যে প্রশ্নটা বাহ! ছিল তার তো উত্তরটা অসাধারণ পেলেন? একটা সুতোয় গেঁথে একদম মালা বানিয়ে দিলেন যাকে বলে। আমি আমি এই জায়গাটা, এই প্রশ্নটা এত সুন্দরভাবে রিলেট করলেন আপনি। আর এই রিলেশন এর জায়গাটা এমনভাবে আপনি বিল্ড আপ করলেন, একদম খুব সহজভাবে মাইক্রোবায়োলজির জায়গাটা বুঝতে পারলাম। এবং এটা তো কোভিডের সময় থেকে এর পরিচিতি নয়। হয়তো পরিচিতিটা বৃদ্ধি পেয়েছে। সময়ের সাথে, সাথে বৃদ্ধি পেয়েছে। এবার এই জায়গাতেই এবার আমি আপনাকে একটা প্রশ্ন করি। প্রশ্নের জায়গা থেকে প্রশ্নটা শুরু হোক। সেটা হচ্ছে যে এই যে ভাইরাস জেনারেটেড হচ্ছে শরীরে, ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। আমরা ভ্যাকসিন নিয়েছি, সেটা একটা আপনার কথা মতন সেটা হচ্ছে একটা অণুজীব বা একটা আ প্রোটেকশন যাকে বলে। এই যে আপনি যেরকম বললেন যে একটা সময়ে আমরা দেখতাম যে আমাদের একটা এজের পর গিয়ে কিছু স্পেসিফিক রোগের হাতে আমরা ধরা পড়ছি। কিন্তু বর্তমান সময়ে সেই রোগগুলো অনেকটা এগিয়ে এসছে বয়সের থেকে অনেক আগে। এটা কেন? এই প্রশ্নটা আপনাকে আমি করেছিলাম। এই উত্তরটা আমি একটু জানতে চাই যে এই এই সময়ের সাথে, সাথে আপনি একটা যেমন এক্সাম্পল আমাদের সামনে তুলে ধরলেন যে ইনডিসিপ্লিন লাইফস্টাইল। এটাই কি সম্পূর্ণ দায়ী? নাকি পরিবেশগত দিকটাও একটা দায়ী? আচ্ছা, আরেকটা আমি খুব কমন এক্সাম্পল দিচ্ছি। হুম। দেখবেন আগেকার দিনে যখন আমাদের দাদু-দিদারা অনেক বয়স হয়ে যেত ওনাদের, তাও প্রায় চুল কাঁচা পাকা থাকতো। সবার চুল পেকে যেত না পুরোপুরি। না, এখন স্কুল থেকেই ছেলেমেয়েদের চুল পেকে যাচ্ছে। খুব একটা কমন প্রবলেম। আই থিংক আপনারাও ফেস করেছেন এই একদম। প্রবলেমটা। তাই প্রত্যেকটা মুহূর্তে অহরহ। একদম। হুম। তো এবার এরকম যখন কেউ মায়ের কাছে গিয়ে বলে, "মা আমার চুল পেকে গেছে। কি করব বলো তো?" তখন মায়েরা কি বলে বা দিদারা কি বলে? "পাকবেই তো। আমাদের সময় আমরা খাঁটি জিনিসপত্র খেতাম। তোরা তো ভেজাল খাস।" ঠিক। খুব এক কমন একটা ডায়ালগ। আমিও শুনেছি অনেকবার অ্যান্ড আই এম প্রিটি সিউর আমাদের দর্শকরাও অনেকবার এই কথাটা শুনতে হয়েছে। দর্শকরা জানতে চায় যে আপনার চুল কি পেকেছে? চুল তো এখন আমাদের ছোটবেলা থেকে আমি বলব ইট ইস আ ভেরি কমন প্রবলেম। যেটা সবাই এখন মেজরিটি অফ দ্য পপুলেশন ফেস করছে। হুম, তো যাই হোক এটা একটা উদাহরণ ছিল। হ্যাঁ? এবার কেন হচ্ছে এটা? হুম। প্রথমত হচ্ছে যে কোয়ালিটি অফ ফুড ইজ ভেরি মাচ ইম্পোর্টেন্ট। আর সেখানেই চলে আসছে যে ভেজাল। ভেজাল বলতে কি বুঝি? কনটামিনেটস, অ্যাডাল্ট্রেন্ট। আমরা আগেকার দিনে যদি দেখি খাবারের মধ্যে কিন্তু ভেজাল, কন্টামিনেন্ট, অ্যাডাল্ট্রেন্ট যেই জিনিসগুলো খাবারকে ক্ষতিকারক করে তোলে হুম। সেগুলো থাকতো না। কিন্তু এখন সেগুলো থাকছে। কেন থাকছে? কেউ তো নিশ্চয়ই মেশাচ্ছে। কেন মেশাচ্ছে মেজর কারণটা আমি আপনাকে আগেই বললাম। টু মিট দ্য ডিমান্ড। আপনি যদি এখন থেকে ৩-৪ দশক ৩-৪ ডেকেডস আগের সিনারিওটা দেখেন পপুলেশনের, we were not the most populated country in the world. বাট এখন ২০২৫ এ দাঁড়িয়ে we are the most populated country. এবার 1.4 বিলিয়ন পপুলেশনকে খাবার দিতে গেলে আমাদেরকে অনেক কেয়ারফুলি জিনিসটাকে হ্যান্ডেল করতে হবে। অনেক স্টেপ নিতে হবে, প্রোটেক্টিভ মেজার্স নিতে হবে যাতে খাবার নষ্ট না হয়, হুম। যাতে খাবার কোনো কারণে পোকামাকড়ে খেয়ে না নিতে পারে। ঠিক আছে? আর খাবার যাতে আরো অনেক শেলফ লাইফ বেড়ে যায় খাবারের। ওকে। তো এই সব জিনিসগুলোকে মাথায় রেখে আমরা কি করি? অনেক কেমিক্যাল অ্যাডাল্ট্রেন্ট মিশিয়ে ফেলি। আমরা চাই না, বাট না মিশালে খাবার নষ্ট হবে। আমরা মানে সাপ্লাই ডিমান্ড চেইনটাকে একটা ব্যালেন্সে রাখতে পারব না। হুম। আর সেটার জন্য কি ফলে মানে আল্টিমেটলি তার কি রেজাল্ট হতে পারে? লাখ মানুষ না খেতে চেয়ে মরবে। সো দিস আর ইস ওয়ান এটাই আমরা চাই না। সবথেকে এক্সাক্ট বড় কথা। সো দিস ইজ ওয়ান অফ দ্য রিজন যে যেহেতু আমাদের পপুলেশন গ্রোথ এতটা তাড়াতাড়ি হয়ে গেছে, তাই জন্য আমাদের খাবারের মধ্যে এখন অনেক রকম অ্যাডাল্ট্রেন্ট চলে এসছে। ঠিক আছে? ডিরেক্টলি থ্রু ফুড বলুন হুম। বা ফুড চেনের মাধ্যমে পুরো কন্টামিনেন্টটা সার্কেল হচ্ছে, যে কারণ হোক না কেন, কিন্তু আমরা সামহাউ অর দি আদার কন্টামিনেন্ট কনজিউম করছি। আর সেই কারণে আমাদের বডির মধ্যে যে নরমাল মেটাবলিজম বলুন, হরমোন প্রোফাইল বলুন, জেনেটিক এক্সপ্রেশন বলুন, সবটাই পাল্টে যাচ্ছে।
এবং পাল্টাচ্ছে বলেই বোধহয় আমাদের শরীরের মধ্যে এই যে রোগ সংক্রমণের জায়গাটা, ইমিউনিটি বুস্টিং এর বিষয়টা, এটা আস্তে, আস্তে হারিয়ে যাচ্ছে কোথাও গিয়ে। একদমই তাই। আর এরই সাথে আরো একটা প্রশ্ন উঠে আসে। সেটা হচ্ছে যে আ আমরা বিগত পডকাস্ট এপিসোড গুলোতে বা সেশন গুলোতে আমরা আ এর ইতিহাসটাকে জেনেছি। আপনার কাছ থেকেও একটা সংযোগ জানলাম যে মাইক্রোবায়োলজি এবং বায়োটেকনোলজির একটা সংযোগ জানতে পারলাম। সেকেন্ডলি যেই প্রশ্নটা উঠে আসে সেটা হচ্ছে গবেষণা। আমরা সেটিও জেনেছি। আমি আবার আপনার কাছে গবেষণার দিকে আসবো না। আমি আসবো ভবিষ্যৎ। আমি একদম এই পডকাস্টটা শুরু করার আ একদম ১ম দিকেই আমি যে কথাটা নিয়ে কথা বলছিলাম, যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, সেটা হচ্ছে যে একদম নবপ্রজন্মের জায়গাটা আপনি ধরে রেখেছেন। এই নবপ্রজন্মের জায়গাটা ধরে রাখার জন্য সবথেকে বড় কথা হচ্ছে যে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করতে আসছে মাইক্রোবায়োলজি এবং বায়োটেকনোলজি নিয়ে, তাদের জন্য ১ম কথা হচ্ছে কেরিয়ার প্রেডিকশন। আমি সরাসরি সেই জায়গাটায় গিয়ে হিট করব। যে কেরিয়ার প্রেডিকশন এর বিষয়ে সুরঞ্জনা সরকার কি বলতে চায়? অবশ্যই। তো আমরা ছোটবেলা থেকে একটা খুব পপুলার একটা কথা শুনে বড় হয়েছি। দ্যাট ইজ পড়াশুনো করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। ঠিক আছে? এবার আজকের 2025 এ দাঁড়িয়ে আই থিংক ৩ টে জিনিস আমাদের জীবনে খুব ইম্পোর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। কি? ১ম হচ্ছে খাদ্য, ফুড, 2nd হচ্ছে জামাকাপড়, আর ৩ নম্বর হচ্ছে মানি, পয়সা। এবার ১ম দুটো যদি আমরা দেখে নিই, খাদ্য এবং আ জামাকাপড়, এই দুটোও কিন্তু আমাদের পুরোপুরিভাবে নির্ভর করতে হয় পয়সার উপরে, মানির উপরে। আমাদের কাছে আজকে যদি হাতে টাকা না থাকে, আজকে যদি আমাদের কাছে হাতে প্রপার ফিন্যান্সিয়াল রিসোর্স না থাকে, আমরা কিন্তু বিল পে করতে পারি না। একটা কিছু দোকানে দেখলাম, কিনতে ইচ্ছে করলো, কিনতে পারি না। মোবাইল রিচার্জ করতে পারি না। অনেক বিভিন্ন রকমের যে নেসেসিটি গুলো আছে, টাকা ছাড়া একটা পথও চলা যায় না। সো মানি ইজ নাও দ্য মোস্ট এসেনশিয়াল কমোডিটি ফর আস। প্রত্যেকের ক্ষেত্রে। ঠিক আছে? আমরা পড়াশোনা করছি, আমরা গবেষণা করছি, আমরা যাই করছি না কেন, তা প্রত্যেকটা জিনিসই কিন্তু মানি মেকিং কে কেন্দ্র করে। আমরা যদি বলি যে না আমি আ টাকা নেব না, আমি কাজ করব। সেটা কিন্তু আজকালকার দিনে একদমই অ্যাপ্লিকেবল নয়, রেলেভেন্ট নয়। মানে নিঃস্বার্থ পরিষেবা যেই জায়গায়। সম্ভব না। আপনাকে বেঁচে থাকতে গেলে খেতে তো হবে। অবশ্যই আর সারভাইভ করতে গেলে তুমি সেই জায়গাটা চালিয়ে যেতে হবে। ঠিক আছে? তো তার জন্য টাকা উপার্জন করাটা এখন সবথেকে ইম্পোর্টেন্ট একটা জীবনের প্রাইম মোটিভ হয়ে দাঁড়িয়েছে। ইট হ্যাজ বিকাম দ্য প্রাইমারি পারপাস অফ লাইফ। হুম। ঠিক আছে? ১ম এ তুমি ইনকাম করো, ফিন্যান্সিয়ালি স্টেবল হও, তারপরে যা খুশি করার করো। কেউ তোমাকে আটকাচ্ছে না। বাট ইফ ইউ কান্ট পে দ্য বিলস, দেন ইউ কান্ট ডু ফিলসফি। দিস হ্যাজ বিকাম দ্য মান্ত্রা অফ দিস সেঞ্চুরি। ফার্স্ট বিকাম স্টেবল, দেন ফলো ইউর প্যাশন। তো এই আ প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচটাকে কেন্দ্র করে আমি বলছি, আ স্টুডেন্টরা দেখবেন আমাদের সময় একটা যখন আমরা কলেজে পড়াশোনা করতাম তখন একটা খুব ট্রেন্ড ছিল, এখনো আছে, ডাক্তার বা ইঞ্জিনিয়ার হয়। তাই তো? আচ্ছা অমুকের ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, অমুকের ছেলে ওই কোম্পানিতে এত টাকার প্যাকেজ পেয়েছে, অমুকের ছেলে ইউএস যাচ্ছে, কানাডা যাচ্ছে, এখানে যাচ্ছে, অমুকের মেয়ে ওই করছে, ডাক্তার হয়ে গেছে। তুই কি করলি? আমাকেও শুনতে হয়েছে। আই থিংক অনেককেই আমাদের প্রত্যেককেই সম্মুখীন হতে হয় এই প্রশ্নের সাথে সবসময়ের জন্য। একদম। তো এবার কি করলি? কি করলি মানে কি? আল্টিমেটলি ব্যাকড্রপ এ কি চলছে? মাস গেলে হাউ মাচ ইউ আর আর্নিং? দ্যাট ইস দ্য মোস্ট ইম্পোর্টেন্ট থিং, তাই তো? একদমই। এখানে কি টাকা কথা বলে। হুম। যার হাতে আছে টাকা, তার আছে পাওয়ার। শুধুমাত্র নিজের জন্য নয়, নিজের পরিবারকে সুস্থ রাখার জন্য, নিজের পরিবারকে দেখার জন্য রেসপনসিবিলিটি থাকে, বিলস পে করার জন্য, সবকিছুর জন্যই কিন্তু একটা স্টেবল চাকরির আমাদের সকলেরই দরকার হয়। একদম। ঠিক আছে? আর এখন ২০২৫ এ দাঁড়িয়ে যদি আমরা দেখি, আমি বারবারই বলছি, উই আর দ্য মোস্ট পপুলেটেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। আর তার অনেক যেরকম একটা ভালো দিক আছে, তার একটা কিন্তু নেগেটিভ বলব না, কিন্তু একটা স্লাইটলি গ্রে সাইডও আছে। সেটা হচ্ছে এক্সটেনসিভ কম্পিটিশন। আগে একটা চাকরির ভ্যাকেন্সি বেরোলে, সাপোজ আমি বলছি, জাস্ট এক্সাম্পল দিচ্ছি, ৫,০০০ অ্যাপ্লিকেশন পড়তো। এখন সেটা চলে গেছে লাখে। একদম। আমরা সবাই দেখতেই পাচ্ছি একটা সরকারি পরীক্ষার যখন কোনো নোটিফিকেশন বেরোয়, রেল বলুন বা গভর্নমেন্টের
বিভিন্ন যে ডিপার্টমেন্টস আছে, ইভেন ব্যাংকিং সেক্টরে স্যাচুরেটেড হয়ে গেছে। একদম কম্পিটিশনের লেভেলটা এতটাই মার্জিনটা বেড়ে গেছে তাই না? এবং ইন ফিউচার আরো বাড়বে। একদমই তাই। তো চাকরির এখন ডিমান্ড যেরকম হাই, কম্পিটিশন তার থেকেও বেশি হাই। একদম ঠিক আছে? এবার এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদেরকে স্পেশালি ক্লাস 12 এর পর আমরা যেই সাবজেক্টটা চুজ করব সেটা আমাদের কিন্তু খুব ভেবে চুজ করতে হবে। আগে আমরা প্যাশন ফলো করতাম। আগে আমরা যেটা ভালো লাগতো, হ্যাঁ, এটা আমার ভালো লাগে পড়তে সেজন্য আমি পড়ে নিতাম। কিন্তু এখন আমাদের অবশ্যই যেটা ভালো লাগে সেটা নিয়ে যদি আমরা পড়ি, অনেক বেশি সাকসেসফুল হওয়া যায়। অনেক ভালোভাবে সেই দিকটাকে এগিয়ে নেওয়া যায়। কিন্তু সেটা যেরকম ঠিক, অ্যাট দ্য সেম টাইম ইন দ্য নেক্সট 10 ইয়ার্স জব মার্কেটে কোন সেক্টরের ডিমান্ড বাড়তে চলেছে সেটাও কিন্তু আমাদের মাথায় রেখে এগোতে হবে। আর এটা সবথেকে বড় প্রশ্ন কোট আনকোট। একদম। তো সেখানেই আমাদের বায়োটেকনোলজি আর মাইক্রোবায়োলজির একটা বিশাল বড় ভূমিকা আছে। আমি একটু স্ট্যাটিস্টিক্যাল কিছু ডেটা কোট করছি হুম, পিআইবির থেকেই। হুম। ইন 2023 আমরা যদি দেখি, ইন্ডিয়ার বায়োটেক বা মাইক্রোবায়োলজি সেক্টরটা was estimated around 137 around one হ্যাঁ 136 or 137 বিলিয়ন ডলার্সের ইন্ডাস্ট্রি ছিল। ঠিক আছে? সেইটা 2004 এ 2004 এ হয়েছে আমাদের I think 165 billion. There has been a stark increase in 18% of increase in the development in the biotech sector. 17 to 18% increase হয়েছে। আর according to government estimates by 2030 biotech sector আর microbiology sector is going to be estimated around 300 billion in job generation বলুন বা in overall economic contribution বলুন। ইনফ্যাক্ট বায়োটেক বা মাইক্রোবায়োলজি যদি আমরা ওভারঅল ন্যাশনাল জিডিপির কন্ট্রিবিউশন দেখি, ইট ইজ অ্যারাউন্ড 4.2%, which is I think বুঝতেই পারছেন অনেকটা। হুম। তাহলে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে যেখানে বাই 2030 হুম। আমাদের অলমোস্ট 300 বিলিয়ন চলে যাবে বায়োটেক অ্যান্ড মাইক্রোবায়োলজিক্যাল ইন্ডাস্ট্রির ইকোনমিক গ্রোথ, সেখানে বুঝতেই পারছেন জব ট্রেন্ডও ইনক্রিজ করবে, একদমই তাই। ভ্যাকেন্সি বাড়বে, হুম। চাকরির সুযোগ বেড়ে যাবে, আরো অনেক নতুন আমাদের জব জেনারেশন হবে। হুম। আর সেই যে জেনারেশন একটা জায়গা তৈরি হবে, সেই জায়গাটাকেই আমাদের গিয়ে ক্যাপচার করতে হবে নিজেদের জন্য। একদমই। আর তার জন্যই কিন্তু আমাদের এখন থেকে মাইক্রোবায়োলজি আর বায়োটেকনোলজি যে বিভিন্ন স্কিলস গুলো আছে সেগুলো ডেভেলপ করতে হবে, করে নিজেদেরকে জব রেডি করতে হবে। আর এই স্প্যানটা যখন আপনি করলেন, আপনি স্প্যানটা করছেন আর আমি ক্যালকুলেশন করছি যে এখান থেকে এই প্রশ্নটাই আসে, সেটা হচ্ছে যে এসভিউ যারা প্লেসমেন্টের জন্য খুঁজছে তারা কোন জায়গাটায় গিয়ে ক্র্যাক করতে পারে এবং তাদের বিগত যারা এখান থেকে প্লেসমেন্ট পেয়েছে তাদের স্ট্রাকচার অফ রেজাল্টস আমি একটু শুনবো আপনার কাছ থেকে। একদম। এটার প্রশ্নটার উত্তর একটু হয়তো আমি লম্বা হবে। হ্যাঁ। কিন্তু আমি প্রশ্নটাকে চেষ্টা করব এমনভাবে অ্যাড্রেস করার যাতে ছাত্রছাত্রীদের বুঝতে সুবিধা হোক। আর তারা একটা প্রপার ডিসিশনে আসতে পারুক যে পরবর্তীকালে করতে কি রিয়েলি এটা কথা কি যখন এটা পডকাস্ট সেশনস আর সবথেকে বড় কথা হচ্ছে পডকাস্টের মধ্যে আমরা যখন কোনো এপিসোড নিয়ে কথা বলি, সেটা সম্প্রতি কোনো একটা ব্যাপারকে অনেকটা সহজ করে না একটা আড্ডার মতন চলে। আর বিষয়টা সত্যি খুব ইন্টারেস্টিং লাগছে কিন্তু। আমার মনে হয় যারা পডকাস্ট সেশনটা এই মুহূর্তে দেখছে তাদের কাছেও অনেকটা বেশি ইন্টারেস্টেড লাগছে। আশা করছি। হ্যাঁ, হ্যাঁ। আর এটা শোনার জন্য যারা ক্যারিয়ারিস্ট এবং যারা নিজেদের ফিউচারকে গ্রো করতে চায় মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি নিয়ে তারা তো অবশ্যই উদগ্রীব হয়ে আছে এই জায়গাটার মধ্যে একদম। শোনার জন্য। শুনবো। তো আপনার প্রশ্নের ছলেই আমরা প্রথমে আনসার করলাম যে কেন বায়োটেকনোলজি এন্ড মাইক্রোবায়োলজি নিয়ে পড়া উচিত। সেটা আই থিংক এবার এতক্ষণে আমাদের ছাত্রছাত্রীরা, দর্শকরা কিছুটা হলেও আন্দাজ পেয়েছে। অবশ্যই পেয়ে গেছে আইডিয়া। আপনার এখন যে প্রশ্নটা আপনি করলেন সেটা হচ্ছে এসভিউ কেন? আর এসভিউ তে পড়ে ছাত্রছাত্রীদের চাকরি কিরকম ভাবে পেতে সুবিধা হবে বা কিরকম চাকরি পেতে পারে? যেই মার্জিনে যেই স্প্যানে আপনি জিডিপিটাকে দেখিয়েছেন, জিডিপির জায়গাটা আমি দেখাই। দেখিয়েছেন। না, অল ওভার স্ট্রাকচারটা আপনার মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি এক আমরা। জাস্ট একটা এমফ্যাসিস হলো।
সেই জায়গাটায় আমি এসভিইউকে যখন রাখছি, এসভিইউকে যদি তুলনা করা হয়, এখানে এসভিইউর যারা স্টুডেন্টসরা রয়েছে তারা যখন এখানে গিয়ে পৌঁছবে, সেই জায়গাটা কোথায় গিয়ে তারা ক্যালকুলেশন করবে, কোন লেভেলে নিজেদের ফ্যাকাল্টি বা নিজেদের প্লেসমেন্টকে নিয়ে যাবে। ফ্যাকাল্টি বললে ভুল হবে, প্লেসমেন্টকে কোথায় নিয়ে যাবে? একদম। দেখুন, এবার এই যে জবের একটা ডিমান্ড, হুম। ঠিক আছে? একটা ক্রাইসিস হচ্ছে। মানে নাম্বার অফ ক্যান্ডিডেটস অনেক বেড়ে যাচ্ছে, নাম্বার অফ ভ্যাকেন্সিস কম হচ্ছে। এবার এইরকম নয় যে চাকরি নেই বাজারে। এটা পার্শিয়ালি টু আ সার্টেন এক্সটেন্ট ঠিক হলেও কিন্তু পুরোপুরি টেকনিক্যালি ঠিক না। চাকরি আসে, ঠিক আছে? কিন্তু প্রবলেমটা আছে কোম্পানিজরা নিজেরা বলছে যে, "আমরা তো হায়ার করতে চাই, কিন্তু we are not finding the right candidate." কেন? বিকজ যেই ক্যান্ডিডেটরা আমাদের এখানে এপ্লাই করছে, they don't have the proper technical skills to get a job. তাকে ঠিক আছে? তো এখন ইভেন আমি যদি এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 র অ্যাসপেক্টেও বলি, আমাদের কিন্তু এখন স্কিল ওরিয়েন্টেড বা স্কিল বেসড লার্নিং করতে হবে। আর সেটাকে কেন্দ্র করেই কিন্তু আমরা এসভিইউতে আমাদের পুরো কারিকুলাম বলুন, আমাদের সিলেবাস বলুন, এক্সাম স্ট্রাকচার বলুন, পুরোটাকে মডিফাই করেছি। ঠিক আছে? তো স্কিল ছাড়া এখন চাকরি পাওয়া অলমোস্ট ইম্পসিবল হয়ে গেছে। কি স্কিলস? বিভিন্ন রকমের স্কিলস, যেরকম ধরে নিন লেটস সে কোয়ালিটি অ্যাসুরেন্স অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল। ঠিক আছে? দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ মাইক্রোবায়োলজি অ্যান্ড বায়োটেকনোলজি বোথ। এই সেক্টরে প্রচুর চাকরি হয়। ঠিক আছে? এবার একটা ছাত্র বা ছাত্রী যদি কোয়ালিটি কন্ট্রোল বা কোয়ালিটি অ্যাসুরেন্স এর প্রপার গাইডলাইনস গুলো জেনে যায়, তার চাকরি পেতে সুবিধা হবে। একদম এবার একটা ছাত্রছাত্রী ধরুন যে জানে না গাইডলাইনস গুলো, তাকে যখন ইন্টারভিউতে কোয়েশ্চেন করা হবে, সে উত্তর দিতে পারবে না, স্বাভাবিক। সে প্রপারলি ফেস করতে পারবে না। কোয়াইট ন্যাচারালি তখন সে কে বলবে, চাকরি নেই বাজারে। বাট চাকরি আছে, চাকরিটাকে কিন্তু ছিনিয়ে নিতে হবে। আর এই যে গ্যাপটা, একটা স্কিল আর ডিমান্ডের গ্যাপটা যে তৈরি হয়েছে, সেই গ্যাপটাকেই আমরা এসভিইউতে অ্যাড্রেস করার চেষ্টা করছি। উই আর ট্রাইং টু মেক স্টুডেন্টস এম্পাওয়ার্ড বাই enabling them, by providing them with skills, যে স্কিলসগুলো দিয়ে তারা চাকরি নিজেদের জন্য ছিনিয়ে নেবে, নিজেদের জন্য তৈরি করে নেবে। ঠিক আছে? এই কারণে আমরা যেটা করেছি, আমাদের পুরো যেই সিলেবাসটা আছে, ব্যাচেলার্সের জন্য বলুন বা মাস্টার্সের জন্য বলুন, পুরো সিলেবাসটাকে মডিফাই করেছি। এমন কিছু সাবজেক্টস ঢুকিয়েছি, এমন কিছু স্কিল ওরিয়েন্টেড, আউটকাম ওরিয়েন্টেড সাবজেক্টস ঢুকিয়েছি, যেগুলো পড়লে পরবর্তীকালে ওরা যখন চাকরির জন্য ইন্টারভিউ দেবে বা অ্যাপ্লাই করবে, ওদের সিভিটা সামহাউ হাটকে হয়ে থাকবে। সো দিস ইজ আওয়ার ইউএসপি। আমরা আমরা অল ওভার ইন্ডিয়া, ঠিক আছে? আমাদের বিভিন্ন ফ্যাকাল্টিজরা অল ওভার ইন্ডিয়া, বিভিন্ন যে ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্টস আছেন তাদের সাথে বসে মিটিং করেছি আমরা। মিটিং করে এক্স্যাক্টলি কোন স্কিলসগুলো এখন হাই ডিমান্ডে আছে, সেই স্কিলসগুলোকে ছক কেটে নিয়েছি। আর এক্স্যাক্টলি ওই স্কিল ওরিয়েন্টেড সাবজেক্টগুলোকে আমরা ইনকর্পোরেট করেছি ইনটু আওয়ার সিলেবাস, যেটা ইন কেস অফ যদি আমরা দেখি মাস্টার্স সেমেস্টার 1 থেকে ইমপ্লিমেন্ট করছি। আর যদি আমরা দেখি ফর ব্যাচেলার সেমেস্টার 3 থেকে আমরা ইমপ্লিমেন্ট করতে কিন্তু শুরু করে দিয়েছি। তো এইখানেই কিন্তু এসভিইউর ইউএসপি দাঁড়িয়ে আসে। আমরা ওই স্কিল গ্যাপটাকে আইডেন্টিফাই করে স্কিল এনহ্যান্সমেন্ট করছি স্টুডেন্টদের। মানে Root এপিসি যেটাকে বলা হয়। হ্যাঁ, স্কিল ওরিয়েন্টেড লার্নিং, যেখানে শুধুমাত্র থিওরিটিক্যাল নলেজ স্টুডেন্টরা অ্যাকোয়ার করবে না ইন দেয়ার ব্যাচেলার্স অর মাস্টার্স। এমন তারা তথ্য নিয়ে পড়াশুনো করবেন, যেগুলো রিয়াল লাইফে গিয়ে তাদের কাজে দেবে। আর সম্প্রতি আমার মনে হয় যে স্কিল এনহান্সমেন্ট কোর্সে আ অনেকটা বেশি সুবিধে তৈরি করেছে স্টুডেন্টসদের ক্ষেত্রে। একদমই তাই, একদমই তাই। কেন কি আমরা এখানে শুধুমাত্র স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, যদি আমি অবভিয়াসলি এটা তো আমরা এই বছর থেকে ইমপ্লিমেন্ট করেইছি। কিন্তু স্কিল অনেক রকমের হয়। একটা খুব যে এইগুলো হচ্ছে টেকনিক্যাল স্কিলস। আরো একটা খুব গুরুত্বপূর্ণ স্কিল হচ্ছে সফট স্কিল। ওকে। সফট স্কিলে দেখুন, আপনার হয়তো আমার বা আপনার বা আমাদের ছাত্রছাত্রীদের we might know a lot, আমরা হয়তো অনেক পড়াশুনো করে অনেক কিছু জানি। কিন্তু সেই জানাটাকে যদি আমরা প্রপারলি ট্রান্সলেট করে কাউকে বোঝাতে না পারি,
জানাটার কিন্তু কোনো মূল্য থাকবে না। বৃথা হয়ে যায়। একদম, তাই না? তো একটা ছাত্র বা ছাত্রী ইন্টারভিউতে কিরকমভাবে কথা বলবে, ঠিক আছে? কিরকমভাবে নিজেকে প্রেজেন্ট করবে, কিরকমভাবে আনসার্স দেবে ইন্টারভিউয়ারকে, এগুলোও কিন্তু একটা খুব ইম্পোর্টেন্ট রোল প্লে করে। একদম খুবই গুরুত্বপূর্ণ। একদম। আর সেই জায়গাটাকেও কিন্তু আমরা অ্যাড্রেস করেছি স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে। আমরা কন্টিনিউয়াসলি আমাদের ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট যে টিম আছে, আমরা প্রত্যেকটা সেমেস্টারে কিন্তু গ্রুমিং আলাদা করে সেশনস রাখি স্টুডেন্টদের, যেখানে আমরা প্রপারলি কিরকমভাবে ইন্ডাস্ট্রিয়ালি নিজেদের এটিকেটস যেগুলোকে আমরা বলি, যেরকমভাবে নিজেদেরকে প্রেজেন্ট করলে একটা ভালো ইমপ্রেশন পড়বে অন দ্য ইন্টারভিউয়ার, অন দ্য কোম্পানি, সেরকমভাবে আমরা কিন্তু প্রত্যেক সময় স্টুডেন্টদেরকে মোটিভেট করে যাই, ওদেরকে ট্রেন করি। আর ইনফ্যাক্ট আমরা প্রত্যেক সেমেস্টারে ইভেন এর আগেও যেটা আমরা করেছি, ইন্টারনাল এক্সামস আমাদের হতে থাকে। বিভিন্ন রকমের ক্লাস টেস্ট হয়। সেখানেও কিন্তু আমরা স্টুডেন্টদেরকে মোটিভেট করি যে তোমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানাও। বানিয়ে পুরো ক্লাসের সামনে প্রেজেন্ট করো নিজের বক্তব্যটা। আমাদের অনেকেরই আ কোথাও না কোথাও পাবলিক স্পিকিং বলুন বা কথা বলতে গেলে একটু প্রবলেম হয়। ভয় পেয়ে যাই, নার্ভাস হয়ে যাই। আমারই হয়। তো সেই যদিও জিনিসটা মনে হচ্ছে না সেটা দেখে। না, না। তো এবার সেই জিনিসটা কাটাতে গেলেও কিন্তু আমরা একটা সার্টেন ইনিশিয়েটিভ নিতে হয়। সেটা আমরা স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে আমাদের এই আড্ডার মাঝে ছোট করে একটা ইন্টারাপ্ট করি। এই পডকাস্টটা শুরু হওয়ার আগে আ ম্যাডাম যতটা একটা নার্ভাসনেস এর মধ্যে দিয়ে যে লাইট, ক্যামেরা, ফোকাস এত কিছু জাঙ্কি ব্যাপারটার মধ্য দিয়ে চলছিলেন। আ এখন যেভাবে ম্যাডাম কথা বলছেন এবং আমাদের যে আড্ডা সেশনটা চলছে, আমাদের ক্যামেরার অপর প্রান্তে যারা রয়েছে তারাও অস্বাভাবিক হয়ে পড়েছে যে এতটা ফ্রিলি কিভাবে রিলেট হওয়া যায় পডকাস্ট সেশনে বোধহয়। এটাই হচ্ছে সবথেকে বড় কনভারসেশন এর গুরুত্ব। না, সেটা আমি কমপ্লিটলি ক্রেডিট আপনাকেই দেব। আপনি এত সুন্দরভাবে কন্ডাক্ট করছেন। থ্যাংক ইউ ফর দ্যাট। থ্যাংকস টু এসভিউ টিম যে এত একদম। সুন্দরভাবে পুরো ব্যাপারটাকে করছে। যে বিষয়টায় ছিলাম আমরা, সেই বিষয়টায় আসবো। সেটা হচ্ছে যে এই যে আ আপনি যেটা বলছিলেন যে কি ভাবে রিলেটেড করতে পারে স্টুডেন্টসরা নিজেদেরকে। এই যে এটিকেটেড বিষয়গুলো, প্রফেশনালিজম এর যে এটিকেটেড বিষয়গুলো, এই এটিকেটেড বিষয়গুলো কোথাও গিয়ে একজন নরমাল যে অনেকগুলো আমাদের চারপাশে ইউনিভার্সিটি রয়েছে। সেই ইউনিভার্সিটি থেকে পাস আউট করার পর আ তারা যখন প্লেসমেন্টের জন্য গিয়ে দাঁড়াচ্ছে, এসভিইউ থেকে একটি ছেলে বা মেয়ে প্লেসমেন্টের জন্য দাঁড়াচ্ছে। কোনো কি তারতম্য বা পার্থক্য তৈরি হচ্ছে? দেখুন, আ বাকিরা কি করছে সেইটার দিকে না গিয়ে আমরা কি করছি আমি সেইটা নিয়ে মেইনলি ফোকাস করার চেষ্টা করব। হুম। তো প্রথমত আমি যেটা বললাম, আমাদের অ্যাক্টিভ ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট টিম আছে যারা কন্টিনিউয়াসলি ফ্রম ডে 1 স্টুডেন্টদেরকে গ্রুম করেই যাচ্ছি আমরা। ঠিক আছে? যাতে ওরা আরো পলিশড হয়, হ্যাঁ, কোঅপারেট রেডি হয়। আরো একটা জিনিস যেটা আমরা এই বছরে রিসেন্টলি স্টার্ট করেছি সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি একাডেমিয়া মিট। এবার স্টুডেন্টদেরকে আরো ভাবে ইন্টারঅ্যাক্ট করার একটা প্ল্যাটফর্ম করে দিচ্ছি উইথ ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্টস। এবার ইন্ডাস্ট্রি একাডেমিয়া মিটে আমরা যেটা করেছিলাম 2025 এ এই বছরই, সেটা হচ্ছে অল ওভার দ্য ইন্ডিয়া, অল ওভার কান্ট্রি বিভিন্ন যে বায়োটেক বা মাইক্রোবায়োলজিক্যাল ইন্ডাস্ট্রিজ গুলো আসে বা বায়োফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ যেগুলো আসে বা ফুড টেক ইন্ডাস্ট্রি আসে, সেখান থেকে সেই ইন্ডাস্ট্রির খুব বড়, বড় নামী এক্সপার্টসদেরকে আমরা ইনভাইট করেছিলাম। নাও দ্য মেইন অবজেক্টিভ অফ দ্যাট মিট ওয়াজ অফ দিস ইভেন্ট ওয়াজ যাতে স্টুডেন্টরা ডিরেক্ট একটা এক্সপোজার পায়। এবার again আমরা চলে যাব আ NEP 2020, ঠিক আছে? সেখানে কিন্তু আমাদের আ one of the primary objective is entrepreneurship development, startup ecosystem. এই দুটো হচ্ছে one of the major objectives of NEP 2020 and it is also one of the major policies of Government of India. আত্মনির্ভর ভারত, I think আমরা সবাই শুনেছি। একদম। আরো একটা গভর্নমেন্টের পলিসি আছে বায়ো E3 পলিসি। হুম। ঠিক আছে? তো সব পলিসিগুলোকে যদি আমরা দেখি, গভর্নমেন্ট চাইছে এখন প্রত্যেকটা ছাত্রছাত্রী নিজের পায়ে দাঁড়াক, নিজের একটা কিছু করুক, স্বনির্ভর হয়ে উঠুক। স্বনির্ভর হয়ে উঠুক, নিজের একটা স্টার্টআপ খুলুক, entrepreneurial acumen ডেভেলপ করুক। আর সেইটা করার জন্যই কিন্তু আমরা IEM টা করেছিলাম। IEM এর আমাদের ২ টো লক্ষ্য ছিল। ৩ টে লক্ষ্য রাদার টু বি মোর স্পেসিফিক। একটা হচ্ছে ডিরেক্ট ইন্ডাস্ট্রিয়াল কোল্যাব করা, যেটা আমরা করেছি। আর এনারাই আমাদের সাহায্য করেছেন। আপনাকে এক্ষুনি যেটা নিয়ে বলছিলাম যে অনেক স্কিল বেসড কোর্সেস আমরা স্কিল বেসড সাবজেক্ট ইন্ট্রোডিউস করেছি, ওনাদের হেল্প নিয়েই আমরা করেছি। ওকে। এছাড়া
স্টুডেন্টদের সাথে ডিরেক্ট ইন্টারাকশন করতে স্টুডেন্টরা ডিরেক্টলি ইন্টারাকশন করতে পারছে উইথ অল দ্য ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্টস। তাদের ডিরেক্ট একটা কথোপকথন হচ্ছে সবার সাথে। ওনারা বুঝতে পারছেন যে কিরকম ভাবে বায়োটেক বা মাইক্রোবায়োলজিক্যাল ইন্ডাস্ট্রি ফাংশন করে। হুম। একদম। আর যেনারা এসছিলেন তারাও কিন্তু নিজেদের একটা স্টার্টআপ বলুন বা নিজেদের একটা বিজনেস মডেল তৈরি করেছেন। কিরকম ভাবে নিজেদের একটা জায়গা তৈরি করে নিতে হয়, একটা মোটিভেশন কিন্তু স্টুডেন্টের জন্য ওটা রয়ে গেছে। এখন অনেক আমাদের ডিপার্টমেন্টে এরকম স্টুডেন্ট আছে যারা নিজেদের অনেক এরকম প্রোডাক্ট তৈরি করার প্রসেসে আছে। ইনফ্যাক্ট আমাদের ওয়ান অফ দ্য টিমস ফ্রম পিজি, পোস্ট গ্রাজুয়েট মাইক্রোবায়োলজি এন্ড বায়োটেকনোলজি, ওরা একটা খুব ভালো প্রোডাক্ট তৈরি করেছে, প্রোবায়োটিক চকলেটস। হ্যাঁ, ওরা সেটা শুধু তৈরি করেনি, সেটাকে ওরা ইভেন আমাদের ক্যাম্পাসেও কিন্তু সেল করছে। তো সেটা আমি ১ম এই বললাম entrepreneurial acumen is very important, রাইট? তো আমরা সেটাই চেষ্টা করছি স্টুডেন্টদের মধ্যে যে আমরা তো চাকরি দেব। হুম। ২ বছর বা ৪ বছর পর যখন স্টুডেন্টরা বেরোবে, এক হাতে ডিগ্রি তো থাকবেই। আর এক হাতে একটা অফার লেটার থাকবে, সেটা গ্যারান্টি আমরা দিচ্ছি। বাট এছাড়াও যে আরো একটা দিক আছে যে নিজের জন্য নিজের জায়গা তৈরি করে নেওয়া, নিজের একটা কিছু করা যাতে পরবর্তীকালে তারাও ইয়াঙ্গার জেনারেশনকে চাকরি দিতে পারে। সেইভাবে আমরা স্টুডেন্টদেরকে মোল্ড করার চেষ্টা করছি। শুধুমাত্র যে চাকরির জন্য রেডি করছি বা গ্রুমিং করছি, চাকরি প্লেসমেন্টের জন্য আমরা রেডি করছি সেটা না। আমরা স্টুডেন্টদেরকে এরকমভাবে গ্রুম করছি যাতে তারা entrepreneurial ডেভেলপমেন্টও বুঝতে পারে, নিজেদের একটা কোনো স্টার্টআপ পরবর্তীকালে গিয়ে চালু করতে পারে। আর এটা বোধহয় খুব প্রয়োজন entrepreneurial ডেভেলপমেন্ট বা আত্মনির্ভরশীল হওয়া। একদমই তাই। এবং আত্মনির্ভরশীল হওয়ার সবথেকে বড় কথা হচ্ছে যে আ এটা বোধহয় সবাই পারে না। অফার লেটারটা অ্যাচিভ করাটা যতটা সহজ, আত্মনির্ভরশীল হওয়াটা অনেকটা বেশি কঠিন প্রফেশনালিজমের ক্ষেত্রে। আ এবং সেই জায়গা থেকেই একটা জায়গা উঠে আসে সেটা হচ্ছে যে আমি entrepreneurship এর বিষয়টায় যাচ্ছি না। আমি যাচ্ছি যে প্লেসমেন্টের জায়গাটায়। প্লেসমেন্টের জায়গাটায় যদি আমি আসি, আ একটা আমাদের 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 না সবসময় একটা জানার খিদে তৈরি হয় প্লেসমেন্টের জায়গা থেকে। সবসময় আমরা জানতে চাই একটা বিষয় সেটা হচ্ছে যে আ রোজগার। আপনি যেমন বলছিলেন না যে অর্থ ছাড়া মানুষ বেকার। একদমই আ ভ্রান্ত একজন জায়গাতে চলে যায়। তো সেই যে অর্থের পরিমাণটা একজন স্টুডেন্টস যখন মাইক্রোবায়োলজি বা বায়োটেকনোলজি পাস আউট করে বেরোচ্ছে, প্লেসমেন্ট নিচ্ছে, একটা রেপুটেড কনসার্ন এ গিয়ে দাঁড়াচ্ছে। তার কত উপার্জিত অর্থ হতে পারে বছরে? বার্ষিক আয়ের জায়গাটা কোথায় গিয়ে দাঁড়াতে পারে? তার স্টার্টিং উপার্জন কি জায়গায় পৌঁছতে পারে? দেখো, এটার উত্তর ডিপেন্ড করছে, ১ম কথা কোন সেক্টরে সে চাকরি করছে, কোন প্রোফাইলে সে জয়েন করছে। জেনারেলি দেখা যায় আর&ডি সেক্টরে কম্প্যারেটিভলি সেলারি স্কেল একটু বেশি হয়। ফার্মাসিউটিক্যালস বলুন বা বায়োফার্মাসিউটিক্যাল, সেখানে চাকরির বা আমাদের ওভারঅল যে সেলারি স্কেলটা ওটা একটু বেশি হয়। তো এটা কিন্তু ডিপেন্ড করছে ফ্রম সেক্টর টু সেক্টর, ফ্রম প্রোফাইল টু প্রোফাইল এক্সাক্টলি কোন স্টুডেন্ট কোন জায়গাটাকে বেছে নিচ্ছে নিজের জন্য। হুম। এবার আমি বলব ভালোর কোনো শেষ হয় না। যদি আমরা ভালোভাবে নিজেদেরকে গ্রুম করে প্রপার স্কিল অ্যাকোয়ার করে ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে পারি, তাহলে মাইনের কিন্তু কোনো আপার লিমিটটা আমি বলছি না। বিকজ ইট ইজ কমপ্লিটলি আপ টু ইউ, ইট ক্যান বি লিমিটলেস। তাই জন্য আমি কোনো একটা সিলিং, ছাদ তৈরি করে দিচ্ছি না। দ্য স্কাই ইজ ইউর লিমিট। এবং সেটা সেটা স স জায়গা থেকেও কোম্পানির উপরেও একটা ডিপেন্ড করে অবভিয়াসলি। পুরো বিষয়টা। আর যদি স্টার্টিং স্কেলটা বলি তাহলে অ্যারাউন্ড 3 to 5 or 6 লাখ, দিস ইজ দ্য স্টার্টিং ফর বায়োটেক অর মাইক্রোবায়োলজিক্যাল ফ্রেশার্স যদি এখন কারেন্ট জব মার্কেটে আপনি বলেন। সো দিস ইজ এভারেজ, মানে একটা ব্যক্তিগত ধারণা থেকে আমি বলছি। অবভিয়াসলি দিস উইল ভ্যারি ফ্রম রিজন টু রিজন, কোম্পানি টু কোম্পানি, স্টুডেন্ট টু স্টুডেন্ট, পুরোটাই ভ্যারি করছে। আপনি এই পুরো ডিটেইলসটা প্রফেশনালিজমের পুরো ডিটেইলসটা বললেন, প্লেসমেন্ট বললেন, সবকিছু এসভিউর জায়গা থেকে পরিকাঠামোগতভাবে বললেন। এই জায়গাতেই আমারও একটা প্রশ্ন উঠে আসে। সেটা হচ্ছে যে, এই যে যারা আ সর্বস্তরে সব জায়গা থেকে আ গিয়ে দাঁড়াচ্ছে, রিপ্রেজেন্ট করছে এবং এসভিউ থেকে যে প্লেসমেন্টের ব্যাপারটা রয়েছে, প্লেসমেন্টের জায়গায় আ নিজেদেরকে মেলে ধরতে চায়।
যারা এখন থেকে ইউজি লেভেল থেকে বা পিজি লেভেল থেকে স্বপ্ন দেখছে যে প্লেসমেন্টের দিকে যাওয়ার, তাদের জন্য সুরঞ্জনা সরকারের প্রেডিকশন কি থাকবে? আচ্ছা, তাদের জন্য দেখুন আমি আগেই বললাম within next decade there's going to be a huge boom in the biotech industry. এবার অনেকেই এটা বলে, এটা বলা একটু হয়তো controversial but আমি still বলছি। So আমরা the কন্ট্রোভার্সি ভালোবাসি। so the last century was a century of physicists and engineers, ঠিক আছে? But this century belongs to biologists. 21st century belongs to the biologist, not আর just তার কারণ হিসেবে কি কোভিড-19? I think to a certain extent COVID-19 awareness কে generate করে দিয়েছে। আর since COVID-19 আমি বলছেন, আপনারা কি জানেন that India is the leading manufacturer of COVID-19 vaccine? তো I think এখান থেকেই আমরা কিছুটা আন্দাজ করতে পারছি what is the future of biotech or microbiology or biopharma industry in the future. এবং এই জায়গাটায় সবথেকে বড় আ যেটা একটা সিকিউর একটা বেস তৈরি হওয়া, এবং আপনি এটাই বলতে চাইছেন যে একটা সিকিউর বেস তৈরি হওয়া, এবং আমরাও চাই সেই সিকিউর বেসটা অবশ্যই তৈরি হোক, এবং সেই সিকিউর বেসটার উপর নির্ভর করে আমরা স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির যে জায়গা রয়েছে, সেই প্রসপেক্টাসটা রয়েছে। এখানে ১ম কথা হচ্ছে যে স্টুডেন্টসরা একটা জিনিস জানতে চায় যে আমরা সবাইকে উজ্জীবিত করছি, সবাইকে ইন্সপায়ার করছি প্রফেশনালিজম এর বিষয়ের জায়গা থেকে। কিন্তু এই যে প্রফেশনালিজম হওয়ার যে ধাপ, প্রাথমিক একটা ধাপ, এই ধাপটা এখনো পর্যন্ত স্পষ্ট আমাদের জানা হয়নি। আমরা এই পডকাস্ট সেশনে জানতে পারিনি। একটু ছোট করে এই স্টেপস গুলো শুনবো। জাস্ট জার্নি অ্যাবাউটস টু দ্য প্রফেশনালিজম ইন দিস স্টেপ। এই যে পেশাগত দিক, মানে প্রফেশনালিজম এ পা রাখা, স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির স্টুডেন্টসদের ১ম পেশাগত দিকে প্রবেশ। তার প্রাথমিক ধাপগুলো কি আছে? প্রাথমিক পর্যায়ে যদি আমি জানতে চাই, মানে ফার্স্ট স্টেপ যদি বলা হয়, তাহলে এই বিষয়টা সম্পর্কে একটু আমি জানতে চাই যে তারা কি করে এই দরজাটায় প্রবেশ করবে? প্রফেশনালিজম এর দরজাটায়, বা ফ্যাকাল্টির জায়গায় যদি হয়, সেটা entrepreneurship এর জায়গা ক্ষেত্রে হলো বা প্লেসমেন্টের জায়গা ক্ষেত্রে হলো, বিভিন্ন পার্টের ওপর হলো, গ্রুপ অফ কোম্পানিজ এ যাওয়ার আগে পর্যন্ত যে তারা প্রফেশনালিজম এ পা রাখছে, সেই জায়গাটায় কি প্রাথমিক স্টেপস ইউজ করবে? অবশ্যই। প্রফেশনালিজমের দুনিয়ায় প্রবেশ করার আগে যেই স্টেপগুলো বা যেই অ্যাক্টিভিটিস গুলো স্টুডেন্টকে তৈরি করে দেবে দ্যাট উইল মেক দেম জব রেডি, প্রত্যেকটাই কিন্তু আমরা এখানে এসবিইউ তে সেগুলো স্টুডেন্টকে প্রোভাইড করছি। স্টার্টিং ফ্রম আমরা যদি দেখি এনইপি 2020 যদি দেখি, বা স্ট্যান্ডিং ইন দ্য 21st সেঞ্চুরি উইথ দি হিউজ ইন্ট্রোডাকশন অফ এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই কিন্তু একটা বিশাল বড় কম্পোনেন্ট হয়ে দাঁড়িয়েছে। বড় একটা ভূমিকাও রাখছে। বিশাল বড়। হুম। ঠিক আছে? তো আমরা এসভিউতে কিন্তু আমাদের বায়োটেকনোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে আ পিজির ক্ষেত্রে বলছি, আমরা এআই, এমএল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং অ্যান্ড ইটস ইন্টিগ্রেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন ইন বায়োলজিক্যাল সায়েন্সেস অ্যান্ড বায়োফার্মা পড়াই। আমরা শেখাই কিরকমভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন লার্নিংকে ইউজ করে কিরকমভাবে বায়োলজিক্যাল যে ডেটাগুলো থাকে সেগুলোকে হ্যান্ডেল করব। এছাড়াও বিভিন্ন রকমের যে আর&ডি রিসার্চ হয় বা ইভেন ক্লিনিক্যাল ডেটা ম্যানেজমেন্ট, সেখানে আমরা কিরকমভাবে ইন্টিগ্রেট করতে পারি। প্রত্যেকটা ডিজিটাল অ্যাসপেক্টে কিন্তু আমরা চেষ্টা করি স্টুডেন্টদেরকে প্রপারলি শেখানোর, ইকুইপ করে দেওয়ার, যাতে পরবর্তীকালে ওরা যখন চাকরির আ দুনিয়াতে পা দেবে, ওরা কিন্তু এগিয়ে থাকবে অনেকের থেকেই। অবশ্যই, মানে এইটা শোনার পর তো মানে অ্যাডভান্স লেভেলের টেকনোলজির ডেভেলপমেন্ট, সেটার আবার ট্রেনিং, মানে যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর উপর আমরা নির্ভর করে রয়েছি, সেই প্রসপেক্টাসকে ধরে সেখানকার ডেভেলপমেন্ট, তার মধ্য দিয়ে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট মানে হচ্ছে অনেকটা বড়, বড় বিষয়। এবং এরই সাথে, সাথে আরো একটা বিষয় আপনি বলছিলেন, হ্যাঁ, 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 বলব যদি আপনি অনুমতি দেন। না, না, অনুমতি না, আমরা শুনতে চাইছি প্রথমত। আরেকটা জিনিস, যেটা প্রফেশনাল ওয়ার্ল্ড এ ঢোকার জন্য স্টুডেন্টদের খুব দরকার, সেটা হচ্ছে কিরকমভাবে ইন্ডাস্ট্রি কাজ করে, ইন্ডাস্ট্রিতে কিরকমভাবে কাজ করতে হয়, সেইটার একটা ট্রেলার দেখে নেওয়া। আমরা যেরকম একটা সিনেমা দেখার আগে ট্রেলার দেখি,
ঠিক সেরকমভাবে ইন্ডাস্ট্রিতে ঢোকার আগে, চাকরি করার আগে, চাকরি কি করে করতে হয়, একটা ট্রেলার যদি স্টুডেন্টদের কাছে থাকে, ইট বিকামস ভেরি ইজি ফর দেম ইন দ্য ফিউচার টু মেইনটেইন দ্যাট ডেকোরাম অ্যান্ড প্রোটোকল। সেটা কি আমরা করছি? মানে সেই ওয়ার্কশপ একদম, এনি একদম সেখানে আমি আসছি। আমরা প্রত্যেকটা সেমেস্টারে কিন্তু স্টুডেন্টদেরকে ইন্টার্নশিপস এ পাঠাচ্ছি বিভিন্ন রকমের কোম্পানিজে, যেখানে ওরা রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স পাচ্ছে হাউ বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি অর বায়োফার্মা ইন্ডাস্ট্রি ওয়ার্কস। এছাড়া আমরা কিন্তু প্রত্যেক সেমেস্টারেই চেষ্টা করছি হ্যান্ডস অন ওয়ার্কশপ, হ্যান্ডস অন ট্রেনিং করানোর জন্য বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্টসদেরকে নিয়ে আসছি আমাদের ক্যাম্পাসে। যেরকম আমি একটা উদাহরণ দিচ্ছি, কিছুদিন আগে আমাদের একটা ওয়ার্কশপ হয়েছিল অন এইচপিএলসি। ডক্টর সত্যনারায়ণা উপাধ্যায়ুল্লাহ উনি এসেছিলেন। হি ইজ আ ভেরি রিনাউন্ড ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্ট। তো উনি এইচপিএলসি হ্যান্ডলিং পুরো শিখিয়ে গেছেন। দেন উই অলসো হ্যাভ কোলাবোরেশন উইথ ডক্টর রঞ্জন চক্রবর্তী, হু ইজ দ্য ফর্মার ভাইস প্রেসিডেন্ট অফ ডক্টর রেড্ডিজ। He was also the former vice president of US Pharmacopoeia India. So he is also associated with us. উনি আমাদের সবসময় গাইড করে যাচ্ছেন। আর আপনি বললেন না প্রফেশনাল ওয়ার্ল্ডে ঢোকার আগে যে প্রস্তুতিটা, এনাদের থেকেই আমরা obviously মানে দে আর অলসো জেম যাকে বলা যায় এবং এই জেমসদের নিয়ে যখন একটা স্টার্টআপ হয় তার জার্নিটা কি হতে পারে অবশ্যই আমাদের এই জায়গাটাই আমাদের বেশি উদ্গ্রীব করে। ইনফ্যাক্ট ইভেন সামনে কিছুদিনের মধ্যে আমরা আরো একটা ওয়ার্কশপ শুরু করতে চলেছি। আগের ইয়ারও হয়েছে, আবার আমরা করতে চলেছি। সেটা হচ্ছে ক্লিনিক্যাল ডেটা ম্যানেজমেন্ট ওয়ার্কশপ। তো আগেন একজন বিশাল রিনাউন্ড এক্সপার্ট আসছেন। উনি স্টুডেন্টদের সাথে ইন্টারেক্ট করবে। শুধুমাত্র ক্লিনিক্যাল ডেটা ম্যানেজমেন্ট না, ওখানে কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড কোয়ালিটি অ্যানালিসিস গাইডলাইনস উনি শেখাবেন। তো ইয়া, স্টুডেন্টস আর ভেরি লুকিং ফরওয়ার্ড টু দ্য আপকামিং ওয়ার্কশপ। আর ইন্টার্নশিপের যেখানে কথা রইলো, ওটার জন্য তো আগাম শুভেচ্ছা অবশ্যই রয়েছে। আর এই যে ইন্টার্নশিপের কথা আপনি বললেন, ইন্টার্নশিপে সবথেকে বড় একটা জিনিস উঠে আসে, সেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রি অ্যাটমসফিয়ার। একটা যতই আমি পড়াশোনা করি না কেন, ইন্ডাস্ট্রির সাথে নিজেকে রিলেট করা। এটা একটা অনেকটা বড় একটা পার্ট বোধহয়। আমরা অবশ্যই। যেকোনো সাবজেক্টের ক্ষেত্রে যদি আমরা রিলেট করতে যাই, অনেকটা বড় জায়গা। মিশন এবং ভিশন এই জায়গাতে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য এই এসভিউতে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে যে সমস্ত গ্রুপ অফ কোম্পানিজ আমাদের সাথে অ্যাসোসিয়েট হয়েছে বা আমাদের সাথে এনলার্জ করেছেন, সেই কোম্পানিজ গুলোর সম্পর্কে একটু যদি আমরা জানতে পারি। অবশ্যই। আমাদের সাথে আমাদের মেজরলি আমি রিসেন্ট এটাই বলব। হুম। প্রচুর ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিজ আমাদের আছে। মেজর রিনাউন্ড কোম্পানিজ যেখান থেকে আমাদের প্লেসমেন্ট হয়েছে, যেখানে স্টুডেন্টরা চাকরি পেয়েছে। সবগুলো বলা সম্ভব না। কয়েকটা আমি মেনশন করার চেষ্টা করব। যেরকম ধরে নিন, মানে অসীম ভান্ডারের মধ্যে মাত্র কয়েক আমরা। ডোন্ট টেক ইট আদারওয়াইজ, কারণ সকলের নাম বলাটা কখনোই সম্ভবপর হয় না আ এখানে। কারণ অনেকেই অনেক কিছু ভাবতে পারেন সেখানে। কিন্তু আমার মনে হয় যে আ যেগুলোকে নিয়ে আমরা চলছি, স্টুডেন্টসরা আগামী দিনে চলবে, সেইরকম কিছু জিনিস যদি আমরা স্পেসিফিকেশন জাস্ট একটা ইনফো হিসেবে আমরা যদি তোলার চেষ্টা করতে পারি। অনেক কোম্পানিজের সাথে আমাদের এই বছর আমাদের প্রচুর প্লেসমেন্ট হয়েছে। যেরকম ভারত সেরামস অ্যান্ড ভ্যাকসিনস লিমিটেড। এছাড়া আমাদের আছে জুভেনাস, ইন্ডাস ফার্মা আছে। তারপরে আমাদের বায়োলজিক্যাল আছে, জিসিবিসি ভ্যাকসিন আছে। এরপরে আমাদের আছে, ইভেন আমি যদি কলকাতা বেসড বলি, আ দিশা আই কেয়ার আছে, সুন্দরনী ন্যাচারালস আছে, মিমুল আছে, হুইচ ইজ আ লিডিং ডেয়ারি ইন্ডাস্ট্রি। এছাড়াও আমাদের আরো অনেক কোম্পানিজ আছে, যেরকম ক্লিনোসল সফটেক প্রাইভেট লিমিটেড আসে, কোভ্যালেন্ট ল্যাবস প্রাইভেট লিমিটেড আছে, আ এএল রিসার্চ আছে, অ্যাবট আছে। প্রচুর কোম্পানিজ আছে যেখান থেকে আমাদের আরো অনেক কোম্পানিজের এবং আমরা আশা রাখি আগামী দিনেও ইন ফিউচার অনেকটা বেশি প্রসপেক্টাসে আরো গ্রুপ অফ কোম্পানিজ আসবেন। তারা আমাদের সাথে কাজ করবে। কারণ নামটাই অনেকটা বড় বিষয়। স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আর সেই জায়গা থেকে আমার মনে হয়, আমার ব্যক্তিগতভাবে মনে হয় বা সুরঞ্জনা ম্যাডামেরও এটাই মনে হয় হয়তো যে আ আরো প্লেসমেন্ট বৃদ্ধি পাক আগামী সময়ের জন্য। ইউজি, পিজি যারা প্লেসমেন্টের জন্য এগোচ্ছে, লাস্ট প্রেডিকশন বলবো, সুরঞ্জনা সরকারের কি মনে হয়? তাদের উদ্দেশ্যে কি প্রেডিক্ট করতে চায়? আ প্রেডিক্ট করব না। আমি জাস্ট এটাই বলব যে তোমরা যাই নিয়েই পড়ো,
বায়োটেক পড়ো, মাইক্রোবায়োলজি পড়ো, যেটা পড়ছো সেটা মন দিয়ে পড়ো। আর চাকরির ব্যবস্থাটা আমরা করে দেবো। তোমরা শুধু আমাদের সাথে থেকো। এবার আমাদের ইউনিভার্সিটির নামই হচ্ছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, স্বামীজির নামে। তো স্বামীজির যেই আ নীতিগুলো, সেগুলোকে কেন্দ্র করেই কিন্তু আমরা আমাদের পথ চলা শুরু করেছি। আমরা আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু স্বামীজির যেই আইডিওলজিস বা ফিলসফিস গুলো আছে সেটাকে কেন্দ্র করেই আমরা পথ চলছি। আর আগামী দিনেও কিন্তু সেই ফিলসফিস কে নিয়েই আমরা চলবো। তাই জন্য আমরা আমাদের যখন we started our journey in 2020 আর this is 2025, within 5 years আমরা যেইটা যতদূর আসতে পেরেছি আর যেই স্পিডে আসতে পেরেছি সেটা মনে হয় স্বামীজির আশীর্বাদের জন্যই। অবশ্যই। আর স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে আমি আমার ডিপার্টমেন্টটা নিয়েই বলছি, বায়োটেক আর মাইক্রোবায়োলজিতে। স্বামীজি বলে গেছেন যে এই যে যুবক, এই যে আমাদের ইউথ জেনারেশন, তাদের মধ্যে কিন্তু আমাদের মেইন ওয়ার্কফোর্স লুকিয়ে আছে। আর আমাদের সমাজের যত যা আ সমস্যা, তারাই কিন্তু আমাদের নিউ জেনারেশন, ইউথ, মডার্ন জেনারেশন সবকিছুর সমস্যা তারাই কিন্তু সমাধান বার করবে। তো আমরা এই আইডিওলজি আর ফিলসফি নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছি। আমরা চেষ্টা করছি ক্যারেক্টার বিল্ড করা স্টুডেন্টদের, শুধুমাত্র ডিগ্রি না, এমনভাবে চরিত্র গঠন করার চেষ্টা করছি যাতে পরবর্তীকালে গিয়ে আমাদের ওভারঅল সোসাইটাল ডেভেলপমেন্ট হোক আর আমাদের ইউনিভার্সিটি আরো এগিয়ে যাক। এই আশা করি, এই কামনা করি। আর ছাত্রছাত্রীদের জন্য অসংখ্য, অসংখ্য শুভেচ্ছা রইলো। সবাই ভালো করে পড়াশুনো করো। আর যদি এসভিইউ তে আসো, আমরা সবসময় তোমাদের পাশে আছি। চাকরি কিরকমভাবে পেতে হবে, গ্রুম কি করে করতে হবে বা ইভেন রিসার্চও যদি তোমরা পরবর্তীকালে করতে চাও, সব ক্ষেত্রেই কিন্তু তোমরা সবসময় আমাদের সব ফ্যাকাল্টিজ এর পাশে পাবে। একদমই তাই। এই মানসিকভাবে দৃঢ়তা এবং মানসিকভাবে বোধহয় সাপোর্টটা একজন ফ্যাকাল্টি দিতে পারে। আর ফ্যাকাল্টি যদি তখনই দিতে পারে যদি বন্ধু হতে পারে এবং বন্ধুর মতন মেশার মতন একটা পরিবেশ তৈরি হতে পারে। আর বিশ্ব পরিব্রাজক, বিশ্ব ঋষির কথা যখন হচ্ছিল, মানে স্বামী বিবেকানন্দের কথা যখন হচ্ছিল, তখন তার বাণীকে নিয়ে, তার সৃষ্টিকে নিয়ে, তার যে চিন্তাধারা, সেই চিন্তাধারাকে নিয়ে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি কিন্তু প্রত্যেকটা মুহূর্তে এগিয়ে চলেছে। প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্য দিয়ে, প্রত্যেকটা আ ভাবনা চিন্তার মধ্য দিয়ে তাদের কিন্তু আ তাদের যে ভাবনার ছাপ যেটা, সেই ছাপকে কিন্তু তুলে ধরছে। তুলে ধরছে বলে কিন্তু নবপ্রজন্মের যারা নিউ জেনারেশনের যারা নতুন করে ভাবছে, নতুন করে সৃষ্টি করছে, তাদেরকে আমরা প্রাধান্য দিচ্ছি। দিচ্ছি তো? আর দিচ্ছি বলেই কিন্তু আমাদের এই পডকাস্ট সেশন, আর এই পডকাস্ট সেশনের মধ্য দিয়ে আরো কিছু ইনফরমেশন আপনাদেরকে জানানো। যে ইনফরমেশনটা হয়তো আপনি বইয়ের পাতায় জানেন না। হয়তো ফ্যাকাল্টির সাথে আপনার সেইভাবে সংযোগ স্থাপন এখনো পর্যন্ত হয়নি, যতটা আমাদের এই আড্ডার ছলে হলো। থ্যাংক ইউ ওয়ান্স এগেইন সুরঞ্জনা ম্যাডাম এতটা সময় দেওয়ার জন্য। আর ধন্যবাদ আপনাদের সকলকে। ধন্যবাদ স্পেশালি আরো একবার। আরো কিছু জানার থাকলে পরে, আরো কিছু অন্বেষণ করার ইচ্ছে থাকলে পরে অবশ্যই দেখা হচ্ছে পরের সেশনে, পরের পডকাস্ট আপনাদের জন্য, আপনার জন্য স্পেশালি। নজর রাখুন, সাথে থাকুন। স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি এই পডকাস্ট সেশনে আরো একবার আপনাদেরকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন।